অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্কন। একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে, অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ 5 বছর করার দাবি উঠছে। মার্চ ফর গাজা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। বর্তমানে সময় এসেছে বাংলাদেশের লক্ষ জনতা আমাদের মার্চ ফর দিল্লির ডাক দিয়ে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে ভারতের সীমান্তে গিয়ে লক্ষ জনতা নিয়ে সমাবেশ করে পৃথিবীকে জানান দিতে হবে যে ভারতে মুসলমানদের অত্যাচার হচ্ছে, ভারতে মুসলমানদের নির্যাতন হচ্ছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এখন ইসরায়েল এবং ভারত, এবং এর নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু এবং সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওবায়দুল কাদেরও যখন সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, বদলুক তো এমনিতেই শরীর খারাপ, বুঝছেন। শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোনো অনলাইনে ইতিমধ্যে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ক্ষমতায় থাকবে না, কিন্তু কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা। 1971 থেকে 2025 54 বছরের হিসাব নিকাশ আজকে পুরো জাতির জন্য একটা বিজয় দিন আমার কাছে মনে হয়েছে। কারণ টোটাল কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে। প্রফেসর ইউনূসের এক থ্রেটে নড়ে চড়ে বসেছে ভারত, তাই সেভেন সিস্টার ভাঙার ভয়ে ভারত নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। কি সেই সিদ্ধান্ত? দর্শক শ্রোতা, ইতিমধ্যেই হয়তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আপনারা জানতে পেরেছেন যে ভারতে কসাই নরেন্দ্র মোদী ইতিমধ্যে কিন্তু মুসলিমদের উপরে নতুন করে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশ থেকে সরাসরি ঘোষণা আসতেছে যে আমরা যেমন মার্চ ফর গাজা একটা সমাবেশ দিয়েছিলাম, সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, এখন মার্চ টু দিল্লি সেটার একটা সমাবেশ দেওয়া হবে এবং ভারতকে বুঝিয়ে দেওয়া হবে যে আমরা ভারতের মুসলিমদের পক্ষে আছি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু ভারতের পরিস্থিতি খুবই ভয়াবহ। 50 বছরের 50 নাকি 500 বছরের পুরনো একটা মসজিদ কিন্তু ভেঙে ফেলেছে ওই ভারতের কসাই মোদী সরকার। আর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসায় পরে ভারত কিন্তু আসলে কাঁপিয়ে দিয়েছে, এবং ভারতের ওই কসাই সরকার কিন্তু একটু টেনশনে থাকে সবসময়ই। কারণ আগে যখন বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কিন্তু শেখ হাসিনাকে হাতে হাত রেখে শেখ হাসিনার সাথে মিলে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, বাংলাদেশকে কিভাবে নিঃশেষ করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু করেছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পর কিন্তু আসলে ভারত নিরাশ হয়ে গিয়েছে এবং ভারত একটা কঠিন মানে চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। কারণ ভারত আসলে ডক্টর ইউনূসের সাথে পেরে উঠতেছে না ভাই। কারণ ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের যে বর্তমান সরকার প্রধান তা কিন্তু নয়, তিনি কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা নামকরা ব্যক্তিত্ব। যে দেশেই যাক না কেন তাকে যে সম্মানটা দেখানো হয়, এখান থেকে আসলে ভারতের সরকার বুঝে গিয়েছে যে ডক্টর ইউনূসের আসলে পাওয়ার কতটুকু। তো যাই হোক প্রিয় দর্শক, আরও একটা খবর আছে, সেটা হলো ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেবকে আসলে 5 বছর আরও ক্ষমতায় থাকবে কিনা, বা এদিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূসকে অতি দ্রুত ক্ষমতা থেকে সরাইয়ে তারা নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় বসবে, এবং এ নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে। তো বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। মার্চ ফর গাজা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। বর্তমানে সময় এসেছে বাংলাদেশের লক্ষ জনতা আমাদের মার্চ ফর দিল্লির ডাক দিয়ে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে ভারতের সীমান্তে গিয়ে লক্ষ জনতা নিয়ে সমাবেশ করে পৃথিবীকে জানান দিতে হবে যে ভারতে মুসলমানদের অত্যাচার হচ্ছে, ভারতে মুসলমানদের নির্যাতন হচ্ছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এখন ইসরায়েল এবং ভারত, এবং এর নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু এবং সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। ভারতেই যে শুধু মুসলমান নির্যাতন হচ্ছে তা নয়, বর্তমানে ভারতের যে সরকার নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী সংগঠন এবং তাদের র বাহিনী এবং তাদের সরকার পুরো এশিয়া মহাদেশে মুসলমানদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করছে। সুভাষিস ঘোষ দাদা খুব চমৎকার করে বলছিলেন যে পুরো ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা 18% এবং পশ্চিম বাংলায় 28%, এবং উনি বারবার বলছিলেন যে পুরো ভারতের যে অবস্থা এবং পশ্চিম বাংলার অবস্থা এক নয়, অর্থাৎ পশ্চিম বাংলায় এটা সম্ভব নয়। আমরা কি বিষয়টি ক্লিয়ার করতে চাই, আমরা শুধু পশ্চিম বাংলার মুসলিমদের নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে পুরো ভারতবর্ষ নিয়েই কথা বলছি। অর্থাৎ যদি গুজরাটে মুসলমান নির্যাতিত হয় তার বিরুদ্ধে আমরা কথা বলছি, যদি উত্তরপ্রদেশে মুসলিমরা নির্যাতিত হয় সেটা নিয়েও আমরা কথা বলছি। আমরা শুধু পশ্চিম বাংলার মুসলিমদের নিরাপত্তার কথা এখানে বলছি না। আজকে দাদা একটি বিষয় খুব বিরোধিতা করলেন ভারতকে ইসরায়েল বলার জন্য। আমি রাহমানি ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। ইসরায়েল এবং ভারত একত্রিতভাবে পুরো বিশ্ব থেকে ইসলামকে নির্মূলের এক এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন, এবং আমাদের এশিয়া মহাদেশের ইসরায়েল হলেন ভারত, এশিয়া মহাদেশের
নেতানিয়াহু হলেন নরেন্দ্র মোদী, এটা বলতে কোনো বাধা নেই বা এটা বলাতে কোনো দোষ হবে বলে আমি মনে করি না। তার কারণ সাম্প্রতিক তাদের ইসলাম বিরোধী আমরা যে সমস্ত কার্যবলী দেখতে পেরেছি, এবং বিশেষ করে কয়েকদিন আগে যে আমাদের মুসলিম ভাই বোনদের যে অধিকারটা ছিলেন ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে তারা হাজার হাজার জমি যেই জায়গাগুলো মসজিদ মাদ্রাসার ছিল সেই জায়গাগুলোকে কুক্ষিগত করার একটা পরিকল্পনা করে কিন্তু তারা ওয়াকফ আইন বাতিল করেছে। এবং আজকে আমরা পুরো পৃথিবীর মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা ওয়াকফ আইন বাতিল করার পরেই শত শত মসজিদকে তারা সিলগালা করেছেন, শত শত মাদ্রাসাকে সিলগালা করেছেন, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছেন। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বলতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে, একটা দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়, এর চাইতে বড় দুঃখ বেদনা এবং লজ্জার আর কিছু হতে পারে না। তার মানে এটা বোঝা যায় ওয়াকফ আইন বাতিল করার মূল উদ্দেশ্যই ছিল ভারতবর্ষ থেকে মুসলমানদের নিধন করার এক মহা চক্রান্ত। এবং আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কারভাবে দেখতে পেলাম কিছু হিন্দু উগ্র তারা পরিষ্কারভাবে বলছেন যে ভারত উপমহাদেশ থেকে, ভারতবর্ষ থেকে মুসলমানদের নিধন করতে হবে, ইসলামকে শেষ করে দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমান নিধনের মহাপরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন। আজকে একটা ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি, প্রকাশ্য দিবালোতে লোকের রাস্তার ভেতরে একটা মহিলার হেজাব তারা টেনে হিসড়ে খুলে ফেলছেন, একজন হেজাব খুলে ফেলছেন এবং অন্যান্যরা সেখানে আনন্দ উৎসাহ করছেন, হইচই দিচ্ছেন, কেউ বা মোবাইলে ভিডিও করছেন। আজকে এই দৃশ্য দেখার পরে আমার মনে হয় ভারতে মুসলমান নিধনের নামে, মুসলমানদেরকে অত্যাচারের নামে তারা যা করছেন এরা আইএমএ জাহিলিয়াতকেও হার বানাইছেন। একটা মুরব্বী চাচাকে দেখলাম প্রকাশ্য দেওয়ালোকে তারা দাড়ি কেটে নিচ্ছেন, রসুলের সুন্নাহ হলেন দাড়ি আর হিজাব হলেন কোরআন সুন্নাহর বিধান, আল্লাহর হুকুম পর্দা করা ফরজ। সুতরাং সেই হিজাব যারা খুলে নাই, যারা প্রকাশ্য দেবালোকে মানুষের মুখ থেকে দাড়ি কেটে নিচ্ছেন, গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করছেন, মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে ফেলছেন, এদের মুখে মানবতার কথা মানায় না। সুতরাং আমি মনে করি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এখন ইসরায়েল এবং ভারত, এবং এর নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু এবং সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। আজকে আমাদের সুভাষিস ঘোষ দাদা বারবার বলছেন যে বর্তমান যে সরকার ভারতবর্ষ চালাচ্ছেন এরা নিজেদের ভোট ব্যাংকে বাড়ানোর জন্য, হিন্দুদের কাছে রাখার জন্য এগুলো করছেন। এখন আমার কথা হলো, যদি তারা ভোট পাওয়ার জন্য এটা করে থাকে তাহলেই কি এটাতে তারা বৈধতা পাবে? আজকে তিনি বলছেন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, কিন্তু কোথায়? আমরা তো হাজারো হাজার হিন্দুদেরকে রাজপথে নেমে মুসলমানদের পক্ষে কোনো কিছু বলতে দেখছি না। আজকে তো ওয়াকফ আইনের বিরুদ্ধে হাজার হাজার হিন্দুদেরকে রাজপথে নেমে মুসলমানদের পক্ষে কথা বলতে আমরা দেখছি না। তার মানে বোঝা যাচ্ছে ভারতবর্ষ সরকার মুসলমান নিধনে যেই পরিকল্পনা করেছেন, এই ক্ষেত্রে ভারতের অধিকাংশ হিন্দু, কিছু যারা রয়েছেন ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করেন, এগুলো ছাড়া অধিকাংশ হিন্দু সমর্থন করছেন এবং ভারত সরকারের পরিপূর্ণ সমর্থনে আজকে ভারতে মুসলমান নিধনে এগুলো কাজ করছেন। সুতরাং এখান থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলি, আজকে তারা যে মানবতার কথা বলে, আজকে বাংলাদেশ নিয়ে তারা কথা বলে যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছেন, আরেকটি বিষয়কে আমি বলে সামনে যেতে চাই, তারা গরুকে তাদের দেবতা মনে করেন, গোমাতা মনে করেন। অথচ গতকালকে একটা ভিডিও আমি দেখলাম, একটা মহিলা একটা জীবন্ত ছাগলকে টেনে ধরে বুকের মধ্যে নিয়ে তার গায়ে কামড়াইয়া রক্ত বের করে খেয়ে ফেলছেন। কতটা হিংস্র, কতটা জঘন্য তারা আজকে জীবন্ত প্রাণীর রক্ত পান করে খাচ্ছেন। আজকে তারা আমাদের মানবতার কথা শিখায়। আজকে বাংলাদেশে হিন্দুদের নিয়ে আপনারা কথা বলেন, আমি সুভাষিস ঘোষ দাদাকে বলবো আপনি বাংলাদেশে আসুন, আপনাকে আসার জন্য আমন্ত্রণ করছি। বাংলাদেশের হিন্দু পরিবারগুলোর কাছে যান, ভিজিট করুন। বাংলাদেশের হিন্দুগুলো জামাই আদরে বসবাস করছে। ইসলাম অন্য ধর্মের উপরে আঘাত করা শিখায় না। ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্মাবলম্বীরা তেমনি নিরাপদ। ইসলাম আমাদেরকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। আমরা বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে বুক দিয়ে হাত দিয়ে আগলিয়ে রেখেছি, তাদের নিজের ভাইদের মতো ভালোবাসা দিয়েছি। গত দুর্গাপূজায় ভারতের মিডিয়া মিথ্যাচার করেছে, বিশেষ করে এই যে একটা সাংবাদিক রয়েছেন যে সারাদিন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায় আর বলে বাংলাদেশের হিন্দুদের বাড়ি করে হামলা হয়েছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। আজকে তারা মিথ্যাচার করেছে। অথচ জামাত ইসলাম, বিএনপি, কওমি আলিয়া মাদ্রাসার আমরা আলেমেরা, ইমাম মসজিদ হুজুরেরা দুর্গাপূজায় তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। আজকে 3টি খবর নিয়ে বসেছি এই ভিডিওতে। প্রথম যে খবর, প্রফেসর ইউনূসের এক ফ্রেটে নড়ে চড়ে বসেছে ভারত, তাই 7 সিস্টার ভাঙার ভয়ে ভারত নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। কি সেই সিদ্ধান্ত? 2 নম্বর খবর, বাংলাদেশের অন্যতম দল মানে রাজনৈতিক দল জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক তিনি দেখা করেছেন লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে। কি হয়েছে তাদের মধ্যে আলোচনা, সেই বিষয় জানাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ইরান সফরে গেলেন। হঠাৎ করে যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায় অবস্থা, সে সময় সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর ইরান সফর কেন, এই বিষয়ে বিস্তারিত জানাবো। প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই সেটি হলো, আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি চীন সফর করেছিলেন। সে সময় ভারতের 7 সিস্টারকে তিনি ল্যান্ড লক বলেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন বঙ্গোপসাগর এটার মূল অভিভাবক হলো
বাংলাদেশ। এরপরই ভারতের রীতিমতো প্রত্যেকটি মহলের সমালোচনার ঝড় বয়ে যায়। ল্যান্ডলক এবং বঙ্গোপসাগরের প্রকৃত অভিভাবক বাংলাদেশ, এই দুটো শব্দের মাঝে আরেকটি শব্দ বলেছিলেন প্রফেসর ইউনুস, সেটি হলো চীনের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে বা আরও গতিশীল করতে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে, অর্থাৎ বাংলাদেশ চীনকে এই ব্যাপারে বড় রকম সহযোগিতা করতে পারে। তো সেভেন সিস্টার ইস্যুটি নিয়ে প্রফেসর ইউনুসের এই বক্তব্যটির পর আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে ধুয়ে দিয়েছে বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী, এবং বিভিন্ন প্রেক্ষাপট থেকে, বিভিন্ন ফোরাম থেকে নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে। সেভেন সিস্টার আপনারা প্রত্যেকেই জানেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি প্রদেশ, 7টি রাজ্য। বলা হয় ভারতে এই 7টি রাজ্য সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে এবং দারিদ্র্য সীমার নিচে রয়েছে, এবং ভারত এই 7টি রাজ্যের উপর শোষণ করছে, যার কারণে এই রাজ্যগুলোর মানুষ স্বাধীনতা চায়। তাই যে কেউ তাদের পাশে দাঁড়ালে এই রাজ্যগুলো ভারতের সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এই আশঙ্কাটি বরাবরই রয়েছে। এরপর আমরা মণিপুর থেকে আরও অনেক ঘটনা দেখলাম কিভাবে বিজেপি সরকার তাদের সাথে আচরণ করেছে, প্রচুর লোককে মেরেছে। তো সবকিছু মিলে নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসের এই বক্তব্যের পর আতঙ্কিত হয়ে গেছেন, কারণ ব্যক্তিটা প্রফেসর ইউনুস, যিনি এখন পর্যন্ত ভারতকে পররাষ্ট্রনীতির ভাষায় প্রতি মুহূর্তে প্রতিহত করেছেন এবং ভারতকে তিনি একেবারেই পাত্তা দেননি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে নরেন্দ্র মোদী যত বড় দেশেরই প্রধানমন্ত্রী হন না কেন, ছোট্ট বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে পররাষ্ট্রনীতিতে প্যাকেট করে ফেলেছে। এটা আমার কথা না, আন্তর্জাতিক বিশ্লেষকের বক্তব্য। আর ঠিক সেভাবে নতুন করে সেভেন সিস্টারকে ধরে রাখার জন্য নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সিদ্ধান্ত দিলেন নতুন কিছু, জানালেন এই উত্তর পূর্ব প্রদেশগুলোতে বা রাজ্যগুলোতে সেভেন সিস্টারে তিনি বিশেষ বিনিয়োগের জন্য সম্মেলন করতে যাচ্ছেন, এবং এই রাজ্যগুলোর প্রতিবেশী দেশকে নিয়েই এই আয়োজনটি করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে সেভেন সিস্টারের বড় বড় বিনিয়োগ আনার জন্য এবং এখানকার অর্থনীতিকে গতিশীল করার জন্য ভারত বড় ভূমিকা রাখবে। মূল বিষয়টি হলো ভারত প্রফেসর ইউনুস এবং চীনের শি জিনপিংয়ের বৈঠক বা ল্যান্ডলক সম্বোধন সবকিছু মিলে একটা বড় আতঙ্কে পড়ে গেছে এবং মনে করছে বাংলাদেশ যদি এই ক্ষেত্রে কোনো বিপরীতমুখী গেম খেলে বসে তাহলে সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের। আর তাই নতুন করে ভারতের সরকার সেভেন সিস্টারে নজর রাখছে, আর সেই নজরের প্রথম ধাপটি হলো বিনিয়োগ সম্মেলন, এবং এটি নিয়ে হয়তো আপনারা কম বেশি সংবাদে দেখেছেন। এখন নরেন্দ্র মোদী কী করে সেভেন সিস্টারকে শান্ত রাখবেন, তার দখলে রাখবেন, সেখানকার মানুষের মধ্যে অসন্তোষ দূর করবেন, সেই পরিকল্পনা তৈরিতে বসে গেছেন, কারণ প্রফেসর ইউনুসের ভয়। এবার দ্বিতীয় প্রসঙ্গ, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বেলজিয়াম থেকে লন্ডনে গেছেন এবং সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এই বিষয়ে একটি টেলিভিশনে কথা বলেছেন ডক্টর শফিক। তিনি বলেছেন মূলত এটি রাজনৈতিক সফর নয়, এটি সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেছেন যে বেলজিয়ামে সফর শেষে তিনি 3 দিনের জন্য লন্ডনে যান, আর এই লন্ডন সফরের প্রধান কয়েকটি কারণ তার পারিবারিক কিছু সদস্যদের সাথে বৈঠক, পাশাপাশি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করা। অর্থাৎ বেগম জিয়া যখন বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য চলে যান, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের এই আমির বেগম জিয়ার সাথে দেখা করতে পারেননি, সে কারণটি তিনি উল্লেখ করেননি, বলেছেন কিছু কারণে দেখা করা সম্ভব হয়নি। আর যেহেতু এই দুটো দল বিগত 15-16 বছরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে, তাই এই দুটো দলের মধ্যে একটা ভ্রাতৃত্ব বা শক্ত বন্ধন তৈরি হয়েছে। আর ঠিক সেভাবেই একজন মজলুম নেত্রী এবং অসুস্থ নেত্রীকে দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন জামায়াতের আমির। তিনি বলেছেন যেহেতু আমাদের টার্গেট ছিল বেগম জিয়াকে দেখা বা তার শারীরিক খোঁজখবর নেওয়া, যেহেতু তাকে তারেক রহমানের বাসা গিয়ে দেখতে হবে, তাই সেখানে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে এবং তারা আগামী দেশ কিভাবে পরিচালিত হতে পারে, নির্বাচন কবে হতে পারে, এই বিষয়গুলো তারা খুব আনুষ্ঠানিক আলোচনা করেননি, তবে খোলামেলা বিভিন্ন আলোচনা উঠেছে এবং সেই আলোচনাগুলো তারা করেছেন। এবং কবে নাগাদ নির্বাচন হবে, কোন পদ্ধতিতে, কিভাবে সংবিধান প্রণয়ন, সবগুলো বিষয় তারা কোনো স্পেসিফিক সিদ্ধান্তের জন্য আলোচনা করেননি। জাস্ট চায়ের আড্ডা রাজনৈতিকভাবে বা রাজনৈতিক কর্মীরা যেভাবে কথা বলে তাদের মধ্যে এইভাবেই কথা হয়েছে, ডক্টর শফিক জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক বড় বড় ব্যক্তিরা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ডক্টর শফিকের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি জামায়াত এবং বিএনপির মধ্যে একটা বিপরীত অবস্থা, এবং বিএনপি যদি শনিবার বলে জামাত রবিবার বলতো, বা রবিবার যদি জামাত বলতো বিএনপি সোমবার বলতো। এরা এই দুটো দল দীর্ঘ 15 বছর একসাথে থাকলেও হঠাৎ করে তাদের মতবিরোধ সৃষ্টি হয়েছে। তো এই প্রসঙ্গে জামায়াতের আমির বলেছেন যে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতে চাই, আমরা মনে করি যে ওটা আমাদের করে দিতেই হবে, ওই ডেটের মধ্যে এটা হতেই হবে, এটা গণতন্ত্রের ভাষা নয়। আমি আমার মতামত দেব
অন্য দলের মতামত দেবে। তিনি বলেছেন যে বিএনপি এবং জামায়াত এই দুটো দল গত 15 বছরে যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে। আয়না ঘর থেকে শুরু করে গুম রাজ্যের বাদ দেন, ক্রসফায়ার, জেল, জুলুমে এই দুটো দলের লক্ষ লক্ষ কর্মী ভোগান্তির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কেবল জামায়াত নয়, কেবল বিএনপি নয়, এই দুটো দল। তাই এদের মধ্যে বা এই দুটো দলের মধ্যে সম্পর্ক এখন অনেক ভালো রয়েছে। কোথাকার পানি যে কোথায় গড়ায়, নির্বাচন যে আসলে কখন হয় এটা নিয়ে একটা চিকন টেনশনে বিএনপি সহ যারা নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো আছেন তারা পড়ে গেছেন। কেন? একের পরে পশ্চিমা শক্তিগুলোর যখন সাপোর্ট পাচ্ছেন ডক্টর ইউনূস, তখন স্বাভাবিকভাবে বিএনপির মনে প্রশ্ন, নির্বাচন কি আদৌ হবে? এই বছর ডিসেম্বরের মধ্যে না হলে আগামী বছর জুনে হবে না। কেন হবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন হবে, আসিফ নজরুল স্যার বলছেন যে কোনো কিছুর বিনিময়ে হবে, কিন্তু বিএনপি মনে করছে যেই সময়টাতে আগামী বছর নির্বাচনের কথা বলা হচ্ছে সংস্কারের নাম দিয়া, ওই সময়টাতে নির্বাচন সম্ভব নয়, কারণ বর্ষাকাল। সুতরাং সংস্কার শর্ট করেন। আর এই সংস্কারের প্রতি খুব বেশি ইস্যু টিস্যু নাই। মির্জা আব্বাস তো আরো শক্ত ভাষায় বলছেন আপনারা যেটা সংস্কার করেন আমরা কারেকশন করে ফেলবো। এই যখন অবস্থা, দেশীয় রাজনৈতিক দলগুলোর একটা চাপ, প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা চাপ, তো পশ্চিমাদের অবস্থান কি? বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের দিনে বাংলাদেশে বেশ কয়েকটা বড় ধরনের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব আছেন আমিনা বালুচ, তিনি বাংলাদেশে আসছেন, অনেকগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে আজকে একই দিনে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, সর্বোচ্চ হায়ার অথরিটি লেভেল থেকে আজকে যারা আসছেন, নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হ্যারাপের নেতৃত্বে বাংলাদেশে ট্রাম্প সরকারের একটা বিশেষ দল এসেছে সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলার বা বুঝতে চাওয়ার বা জানতে চাওয়ার। তো এই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যারা আসছেন তারা বাংলাদেশের সফররত যে প্রতিনিধি দলটি আছেন তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারে তারা সংস্কারের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারগুলো করছেন এগুলোর পক্ষে তারা তাদের অবস্থান প্রকাশ করেছেন। এই সময় তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আপনার নানা ধরনের আলোচনা করেছেন। আমাদের ঢাকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশনের প্রধান যিনি আছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তারাও উপস্থিত ছিলেন। আপনার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে উপপররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, প্রধান উপদেষ্টার যে দৃষ্টিভঙ্গি সেটার প্রশংসনীয় তিনি ভূমিকা রাখেন। এমনকি রোহিঙ্গা সংকটকেও তিনি যেভাবে হ্যান্ডেল করছেন সেটারও তারা ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রাম্প সরকারের সাথে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তারা তুলে ধরেছেন এবং পুরো দ্বিপাক্ষিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ঘনিষ্ঠভাবে আগ্রহী এবং সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশও তাদের অবস্থান জানিয়েছে। রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু, পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে 90 দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূস তিনি আপনার ধন্যবাদ জানিয়েছেন এবং কি আমেরিকার এই উপপররাষ্ট্র যারা আছেন বাংলাদেশ সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তবে এখানে একটা চিকন কথা বাকি থেকে যায়, কতদিনের জন্য, মানে এই সংস্কার কি আগামী কয় বছর চলবে, এটা নিয়ে আসলে কোনো বক্তব্য দিয়েছেন কিনা, আর দিলেও আমাদের গণমাধ্যম এটা প্রকাশ করেছে কিনা, এখানে একটা ইস্যু আছে। তবে আমরা এতটুকু দেখছি যে সরকার, আমেরিকার যুক্তরাষ্ট্র সরকার ইউনূস সরকারের সংস্কারকে তারা সমর্থন দিচ্ছেন। সমর্থন সবাই দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, কিন্তু মেয়াদকালটা, সাইজটা, সময়টা, নির্বাচনের রোডম্যাপটা সুস্পষ্ট হইতে হবে। আমরাও চাই এটা সুস্পষ্ট হোক। তবে এই মুহূর্তে ট্রাম্পের একটা আশীর্বাদ বা এই ধরনের একটা সফর অবশ্যই সরকারকে পজিটিভলি ভাইব করতে সহযোগিতা করবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই নার্সির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।